তো আজকের আমরা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে বায়োমলিকিউলস। তো বায়োমলিকিউলস বলতে বায়ো আর মলিকিউলস কে যদি আমরা পার্ট বাই পার্ট চিন্তা করি, তাহলে ইটস সামথিং যেটা অ্যাসোসিয়েট করছে দুটোকে। বায়োলজিক্যাল মলিকিউল যেগুলো, সেগুলোকে বায়োমলিকিউলস বলা হয়। তো বায়ো মাইক্রোমলিকিউলস যেমন আমাদের সিস্টেমে পাওয়া যায়, আমরা জানি, যেমন কার্বোহাইড্রেটস, লিপিডস, প্রোটিনস, এগুলো আমরা ইউজুয়ালি শুনে থাকি। এই কার্বোহাইড্রেট প্রোফাইল চেক করা, লিপিড প্রোফাইল চেক করা। তো অ্যাকচুয়ালি এখান থেকে এইটা আমরা ডিরাইভ করতে পারি, এই কনক্লুশনে আসতে পারি যে আমাদের ভাইটাল কিছু কম্পোনেন্টের মধ্যে বায়োমলিকিউলস একটা বিশাল বড় পার্ট। তার মানে এই যে কার্বোহাইড্রেট, বায়োম্যাক্রোমলিকিউলস বলা হয়, তো এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই যে এই কথাগুলো বলছি, তার মানে এরা একটা বিশাল বড় রোল প্লে করে আমাদের আমাদের সার্ভাইভালের জন্য। এবার সেই বায়োম্যাক্রোমলিকিউলস গুলোকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এটাও এখান থেকে বোঝা যায় যে এই যে কার্বোহাইড্রেট, লিপিড বা নিউক্লিক অ্যাসিড, এদের যদি কোথাও কোনো গন্ডগোল হয়, তাহলে সেইটার বেসিসে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কিছু না কিছু একটা প্রবলেম হবে। যেমন শরীরের কোনো একটা মেটাবলিক ডিসঅর্ডার বলা হয়। মেটাবলিক ডিসঅর্ডার বলতে যেগুলো আমরা বুঝি, সেগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যেমন আমরা জানি যে ডায়াবেটিস, সুগার লেভেল বেড়ে গেলে ব্লাডে তখন ডায়াবেটিস হয়। তো সেই রকমই এখানে এক এক করে আমরা বায়োমলিকিউলস গুলোকে ইন ডিটেলস পড়বো। তো এখানে কিছুটা কেমিস্ট্রি পোর্শন আছে। তো ইনিশিয়ালি আমি শুরু করব কেমিক্যাল বন্ডস দিয়ে, এন্ড দেন আস্তে আস্তে বুঝবো যে কিভাবে তৈরি হচ্ছে এই বায়োম্যাক্রোমলিকিউলস গুলো। এলিমেন্টস উইথ আনফিল্ড ইলেকট্রন শেলস আর রিঅ্যাক্টিভ। এটা আমরা খুব ভালো করে জানি যে আউটার শেলে ইলেকট্রনস 8টা থাকতেই হয়, এন্ড যদি না থাকে তখন আরেকটা একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে বন্ড করে নিয়ে 8টা তৈরি করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা এক্সাম্পল দিয়েছে মিথেনে এই সি এর ভ্যালেন্সির সাথে, মানে 4টে হাতে 4টে এইচ বন্ড লাগলো, and that is how they are fulfilling their outer shell. CH4 যখন হলো, তখন কার্বন এন্ড হাইড্রোজেন দুজনেই একসাথে এসে একটা বন্ড ফর্মেশন করলো, এবং সেটাকে বলা হয় সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। একটা বন্ড কোভ্যালেন্ট বন্ড। সিমিলারলি অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি দুটো বন্ড, মানে দুটো অক্সিজেন মলিকিউলের মধ্যে বন্ড রয়েছে, ডাবল বন্ড রয়েছে, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে তিনটে বন্ড রয়েছে, ট্রিপল বন্ড বলা হয় যেটাকে। এবং এইটার মধ্যেও আমরা যদি ভাগ করি, তাহলে দু ধরনের কেমিক্যাল বন্ডস পাওয়া যায়। একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার, যেটাকে বলা হয় আয়নিক বন্ডস, চার্জ অ্যাটমস রিজাল্টিং ফ্রম দ্য গেইন অর লস অফ ইলেকট্রনস। তো যেখানে গেইন বা মানে একটা, এই যে এটার ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আউটার শেলে 8টা হয়ে যাওয়ার পরেও এখানে একটা ইলেকট্রন থেকে গেছে, তার মানে এইটাকে ও ছাড়তে পারে। এবার যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের যদি 7টা থাকে আউটার শেলে, তাহলে সেইটা নিতে পারে। তাহলে দ্যাট ইজ হাউ দ্য রিঅ্যাকশন উইল টেক প্লেস। সেই এক্সাম্পলটা কি, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে এই ধরনের রিঅ্যাকশন বা এই ধরনের বন্ড ফর্মেশনকে আয়নিক বন্ড বলে। নেক্সট আসে হচ্ছে নন পোলার। আচ্ছা, এটার পরে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডস, যেটা শেয়ারিং অফ ইলেকট্রনস যেখানে হয়। তো শেয়ারিং অফ ইলেকট্রনস যেখানে, সেইটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। যেমন এখানে CH4 এর এক্সাম্পল দিলাম। কার্বনের ভ্যালেন্সি ওয়াইজ যদি আমরা দেখি, যদি সেভাবে ভাবি, তাহলে 4টে হাত ফাঁকা রয়েছে। হাইড্রোজেন ক্যান ইজিলি কাম অ্যান্ড বন্ড উইথ দ্য কার্বন ইন দ্য যেটা সেন্ট্রালি প্লেসড রয়েছে, এখানে এই ছবি অনুযায়ী বলছি। এইটা করলে কি হচ্ছে, কার্বন 8টা ইলেকট্রন গেইন করতে পারছে। হাইড্রোজেন একটা করে যদি ছাড়ে, তাহলে কার্বন লাস্ট শেলে 8টা ইলেকট্রনকে কমপ্লিট করতে পারছে। এই গেল। এরপরে আসছে এগুলো হচ্ছে ইন্ট্রামলিকিউল, দুটো মলিকিউলের মাঝখানে যে বন্ডগুলোকে, সেগুলোকে বলা হচ্ছে। নেক্সট আসছে ইন্টারমলিকিউলারের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন বন্ড, তারপরে হচ্ছে আয়নিক ইন্টারঅ্যাকশন, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স। এইগুলো ইন্ট্রামলিকিউলার ফোর্সের মতো। হাইড্রোজেন বন্ড স্ট্রং, দেন যত আমরা নিচের দিকে নামবো ডাউন দ্য সিরিজ, এখানে যেরকম রয়েছে, সবচেয়ে কম হচ্ছে ভ্যান ডার ওয়ালস এন্ড সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন বন্ড। মানে জোর, যদি আমরা জোরের দিক থেকে যদি বলি, তাহলে হাইড্রোজেন বন্ড এখানে সবচেয়ে বেশি জোরালো। ভ্যান ডার ওয়ালস ফোর্স একদমই কম।
এবার নন পোলার কোভ্যালেন্ট বন্ডের একটা এক্সাম্পল দিয়েছে, যেমন বন্ডিং ইলেকট্রন শেয়ার ইকুয়ালি বিটুইন টু অ্যাটমস। সিএল এর মানে দুজনেরই 7টা রয়েছে এবং তাদের মধ্যে লাস্ট যে শেল রয়েছে, সিএল এর লাস্ট শেলে যে 7টা করে ইলেকট্রন রয়েছে, একটা একটা যদি দুজনে মিলে শেয়ার করে নিতে পারে তাহলে দুজনেরই 8টা করে ফুলফিল হয়ে যায়। এই ধরনের বন্ডগুলোকে বলা হয় নন পোলার কোভ্যালেন্ট বন্ড। নেক্সট আসছে পোলার কোভ্যালেন্ট বন্ড। পোলার কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে এইচটা, হাইড্রোজেনটা একটা পোলার চার্জ নেয়, পজিটিভ চার্জ নেয়, এন্ড ক্লোরিনটা নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করে। এই কারণে ওদের মধ্যে একটা পোলার মানে একটা চার্জের একটা চার্জ ডিস্ট্রিবিউশনের একটা গল্প চলে আসে, এবং সেই চার্জের বেসিসে যদি কোনো কোভ্যালেন্ট বন্ড হয় তখন সেইটাকে বলা হয় যে পোলার কোভ্যালেন্ট বন্ড। বন্ডিং ইলেকট্রন শেয়ার unequally between two atoms, মানে এইখানে ক্লোরিন তো নিজের 8টা করে নিচ্ছে, হাইড্রোজেন ইন দা প্রসেস হ্যাজ টু লুজ দা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন পজিটিভ চার্জ হয়ে গেল আর ক্লোরিন মাইনাস হয়ে গেল। এইখানে আমি যেটা আগে বলছিলাম, ইন্টারমলিকুলার ফোর্সেস আর ইন্ট্রামলিকুলার ফোর্সেস এর মাঝখানে যে মানে কে কতটা বেশি স্ট্রং কতটা উইক সেইটা এখানে বলা রয়েছে। যেমন ডিসপারশন ডাইপোল ডাইপোল হাইড্রোজেন বন্ডিংটা মডারেট, উইকের মধ্যে ডিসপারশন ডাইপোল ডাইপোল আসে, আর মডারেটের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আর আয়ন ডাইপোল, আর স্ট্রং এর মধ্যে দেখো আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ডস আসছে। এইবারে আমাদের যে কোভ্যালেন্ট বন্ড আর আয়নিক বন্ড সেটা আমি অলরেডি যেহেতু বলে দিয়েছি, আমি আর ওই ডেফিনেশনে যাচ্ছি না, বাট এইখানে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন আর হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন কি, যেখানে দুটো আলাদা চার্জ রয়েছে তাদের মধ্যে একটা বন্ড ফর্মেশন হয়েছে। গ্লুটামিক অ্যাসিড ক্যারি করে নেগেটিভ চার্জ, গ্লুটামিক অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিড, আর লাইসিনও আর একটা অ্যামাইনো অ্যাসিড, বাট লাইসিন হচ্ছে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড হচ্ছে নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড। এবার পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিডের সাথে ডেফিনেটলি নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাক্ট করতে পারে, এবং এদের যে রিঅ্যাকশনটা, এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে যে এদের যে একসাথে বন্ড ফর্মেশন করা বা ইন্টারঅ্যাকশন হওয়া, সেইটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। বন্ডিং বলা চলে না, এটাকে ইন্টারঅ্যাকশন বলে। এবং নেক্সট হচ্ছে কি হাইড্রোজেন বন্ডিং, যদি তুমি দেখো সেখানে লাইসিন আর এখানে সেম গ্লুটামিক অ্যাসিডের মধ্যে দেখানো হয়েছে হাইড্রোজেন বন্ডিং যখন দেখছি সেখানে H প্লাস এর সাথে ও বন্ড করেছে, এন্ড দিস ইজ সামথিং যেখানে H ইজ এখানে চার্জের বেসিসে ইন্টারঅ্যাকশন হয়েছে, এখানে বন্ডিং এর বন্ড ফর্মেশন হয়েছে, এটাকে হাইড্রোজেন বন্ডিং নাম দেওয়া হলো, এন্ড এটাকে বলা হলো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। বাট হাইড্রোজেন বন্ডিং ইজ মাচ মোর স্ট্রঙ্গার দ্যান ইলেকট্রোস্ট্যাটিক। তারপরে আসছে এই যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন হাইড্রোজেন অ্যাটম বন্ডেড টু আ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লাইক FON মানে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন এন্ড আনাদার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। সেখানে আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন যে হয়েছে দ্যাট ইজ লিডিং টু দ্য হাইড্রোজেন বন্ডিং। আমি এখানে একটা ভুল বললাম যে H প্লাস, এখানে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনটা হচ্ছে যে সেটাকে একটু ভেঙে এখানে দেখিয়েছে যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ড হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশনের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। দেন কামস আয়নিক ইন্টারঅ্যাকশন। আয়নিক ইন্টারঅ্যাকশনে কি হচ্ছে, পজিটিভলি চার্জ মোইটির সাথে নেগেটিভলি চার্জ মোইটি যারা কাছাকাছি প্রেজেন্ট, মানে পজিটিভ চার্জ ইম্পার্ট করার জন্য যে ফাংশনাল গ্রুপটা রয়েছে সেটার সাথে যদি নেগেটিভলি চার্জ ফাংশনাল গ্রুপের যে অ্যাট্রাকশনটা সেইটা হয় ডিউ টু আয়নিক ইন্টারঅ্যাকশন। হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনটা কি হচ্ছে, সেখানে হচ্ছে যে হাইড্রোফোবিক মানে হচ্ছে যে জলকে ভয় পায়, তার মানে কি যেই দিকটা চার্জ রয়েছে চার্জ পোর্শন সেটা সবসময় ইন্টেরিয়রে থাকবে, আর মানে সেই পোলার গ্রুপ গুলো ভেতরে থাকবে, নন পোলার গ্রুপ গুলো বাইরে থাকবে। স্ট্রিক্টলি নন পোলার হাইড্রোফোবিক মলিকিউলস অর গ্রুপ স্টিক টুগেদার, চেষ্টা করবে ওরা একসাথে একজোট হয়ে থাকা এন্ড একটা পকেটের মধ্যে থাকা, একটা জায়গায় নিজেদেরকে আবদ্ধ করে ফেলা। এগুলো আমরা নর্মালি দেখতে পারবো যখন আমরা লিপিডস, ডিএনএ, প্রোটিন কোর এগুলো আরো এক্সটেন্সিভ ওয়েতে পড়বো, তখন আমরা বুঝতে পারবো হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনটার কতটা ইম্পর্টেন্স রয়েছে। নেক্সট আসছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ভ্যান্ডার ওয়ালস ফোর্স হচ্ছে একদম উইকেস্ট অফ দ্য ফোর্স। ওই যে ঘরের কোনায় যে ঝুল হয় সেইটা ইজ এক্সাম্পল অফ ভ্যান্ডার ওয়ালস ফোর্স। তো সেটা একদমই
তোমরা জানো একদমই উইক। টিপিক্যাল বন্ড স্ট্রেংথ বলা হয়েছে, কোভ্যালেন্ট সবচেয়ে বেশি, নন কোভ্যালেন্টের মধ্যে এখানে এক এক করে সবগুলো দেওয়া হচ্ছে। হাইড্রোজেন বন্ড দেখো 12 to 30 কিলো জুলস পার মোল, তারপরে হচ্ছে আয়নিক ইন্টারঅ্যাকশন 4 to 80, দেন ভ্যান ডার ওয়ালস 0.3 to 9 and হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন 3 to 12। নেক্সট হচ্ছে ডাইপোল মুভমেন্ট। ডাইপোল মুভমেন্টের মধ্যে দেখো বন্ড ডাইপোল ফরমেশন হয়েছে, এগুলোতে কিছু বলার নেই, এগুলো অলরেডি হয়তো তোমরা জানো। CO2 এখানে দেওয়া রয়েছে, CO2 ওভারঅল ডাইপোল মুভমেন্ট হচ্ছে 0। এদিকে H2O যদি দেখি আমরা, তাহলে সেখানে একটা ওভারঅল ডাইপোল মুভমেন্ট থাকার কারণে ওটাকে পোলার মলিকিউল বলা হয়। H2O টাকে যখন আমরা ভেঙে দেখছি তখন আমরা এই পার্টিকুলার এই অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাই, সেখানে O সেন্ট্রালি প্রেজেন্ট, H প্লাস রয়েছে, এন্ড H প্লাস গুলোর মাথায় প্রত্যেকটার পার্শিয়াল পজিটিভ চার্জ হয়ে রয়েছে, এবং ইলেকট্রনস গুলো কি হবে, মোর টুয়ার্ডস অক্সিজেন যাওয়ার কারণে পার্শিয়ালি নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করবে হচ্ছে অক্সিজেন। এবং এই বন্ড ফরমেশনটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। এই যে ও এর মাথায় লোন পেয়ার্স গুলো রয়েছে, এগুলো ফার্দার অ্যাট্রাক্ট করছে আরো দুটো এক্সট্রা হাইড্রোজেন বন্ডিং করার জন্য, এবং আরো দুটো H2 মলিকিউলের সাথে বন্ড করার জন্য। নেক্সট হচ্ছে এবার আমরা একদম মেন জায়গাটা ঢুকে গেলাম, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড হচ্ছে আওয়ার 4 ভাইটাল বায়োমলিকিউলস। এর মধ্যে সবার প্রথমে আছে কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটসে কি থাকে? কার্বোহাইড্রেটসে অফকোর্স থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর তার রেশিও হয় হচ্ছে 1:2:1, and এটা লেস দ্যান 1% অফ দ্য বডি ওয়েট কে রিপ্রেজেন্ট করে। এনার্জি সোর্স, এন্ড এদেরকে কার্বোহাইড্রেটস কে স্যাকারাইডসও বলা হয়। কি কি কম্পোনেন্টস হিসেবে, কম্পাউন্ডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা CH and O পাবো। এন্ড এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে এই জেনারেল ফর্মুলাটা মনে রাখতে হবে, CXH2OY। সেখানে CX X এর we don't know X এ কি বসবে and Y তে কি বসবে আমরা জানি না, এটা ভেরিয়েবল। and next হচ্ছে all have C double bond O and OH functional group। আমরা যদি দু একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা সেটা বুঝতে পারবো। এই CXH2OY এইটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে আরো কয়েকটা জিনিস বোঝা। যেমন এই কার্বোহাইড্রেটস গুলো অনেকগুলো ক্লাসিফিকেশন হতে পারে। সাইজ অফ দ্য বেস কার্বন, কার্বন চেনের কতটা লেন্থ তার উপরে এটা ডিপেন্ড করে। কতগুলো সুগার ইউনিট প্রেজেন্ট রয়েছে তার উপরে কার্বোহাইড্রেটস ক্যান বি ক্লাসিফাইড। এবং সি ডবল বন্ড ও আর OH ফাংশনাল গ্রুপ থাকবেই থাকবে, সেই কারণে লোকেশন অফ দ্য সি ডবল বন্ড ওটাও ম্যাটার করে। এবং স্টিরিওকেমিস্ট্রিটা এখানে যেটা হবে সেটা হচ্ছে কি এদের পজিশনিংটা, ফাংশনাল গ্রুপগুলোর প্রেজেন্টেশন, এবং কে কোথায় প্লেসড রয়েছে ওভারঅল। নেক্সট হচ্ছে আসছে টাইপস অফ কার্বোহাইড্রেটস। এবার ক্লাসিফিকেশন, যেহেতু ফার্স্ট ক্লাসিফিকেশনটা আমি বললাম যে অন দ্য বেসিস অফ সুগার ইউনিট চেইন যদি আমরা ধরি, তাহলে সুগার ইউনিট চেইনের বেসিসে মোনোস্যাকারাইডস মানে মোনো মানে সিঙ্গেল, এন্ড স্যাকারাইডস মানে এক্ষুনি বললাম সুগার ইউনিট, ডাইস্যাকারাইড মানে 2 সুগার ইউনিটস, এন্ড অলিগোস্যাকারাইডস মানে 2 to 10 সুগার ইউনিটস, এন্ড পলিস্যাকারাইডস তখন বলবো যখন মোর দ্যান 10 ইউনিটস হয়ে যাবে। এবার বেসড অন লোকেশন অফ সি ডাবল বন্ড, সেকেন্ড ক্লাসিফিকেশন, সেখানে কি আছে, আইদার অ্যালডোজ বলবো আমরা বা কিটোজ বলবো, অ্যালডিহাইড এন্ড কিটোন, এই হচ্ছে মেন। এবার সেখানে আমরা যদি এক এক করে দেখতে থাকি, সি ডাবল বন্ড ওটা দুটোর ক্ষেত্রেই একদম ঠিকঠাক জায়গায় প্রেজেন্ট রয়েছে। অ্যালডোজের ডিফারেন্স আর কিটোজের ডিফারেন্সটা আরেকবার একটু ভালো করে দেখে নিই আমরা। 1 2 3 4 5 এখানে রয়েছে, কিটোজে দেখো 1 2 3 4 5 6 6খানা কার্বন রয়েছে, whereas অ্যালডোজের ক্ষেত্রে সেটা 5। তাহলে সেটা একটা বেসিক ডিফারেন্স। অ্যালডোজ কেন বলছে, কেন কি CHO আমরা জানি ইজ অ্যালডিহাইড গ্রুপ, তাই জন্য অ্যালডোজ। কিটোজ নামটা এলো কি করে, কিটোন থেকে, সি ডাবল বন্ড এন্ড ওদিকে একটা ফাংশনাল গ্রুপ, এন্ড এদিকে তো অফকোর্স পুরোটা একটাকে যদি গোটাকে ধরি তাহলে আর একটা ফাংশনাল গ্রুপ। তার মানে সি ডাবল বন্ড ও এই ফাংশনাল গ্রুপটার পজিশন থাকার কারণে এন্ড তার উপরে আর একটা CH2OH লাগার কারণে এটাকে কিটোজ বলছি। এন্ড এর 6টা কার্বন রয়েছে, এন্ড অ্যালডোজের ক্ষেত্রে 5টা কার্বন, এন্ড ইট হ্যাজ জাস্ট দ্য CHO বন্ড। অ্যালডোজ এন্ড কিটোজ তাহলে গেল। নেক্সট হচ্ছে মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন, নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন দ্য চেইন। তাহলে
ট্রাইওজ মানে হচ্ছে তিনটে কার্বন, CHO একটা এখানে 1 2 3। টেট্রোজের কি আছে CHO, দেখো এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই যে CHO C একদিকে H আর একদিকে OH, এদিকে এটার আরেকটা বাড়লো COH H, এই যে 1 2 3 4 শুধু নাম্বার অফ কার্বন অ্যাটমস বাড়লো কিন্তু আর চেনটা লম্বা হলো, নাথিং এলস হ্যাভ চেঞ্জড। সিমিলারলি পেন্টোজে এরকম CHOH আরেকটা, CHOH এর আরেকটা ইউনিট বাড়লো। নেক্সট হচ্ছে হেক্সোজ, সেখানেও HCOH এর একটা extra unit বাড়লো, but the overall structure of the chain remains the same. তো এইটা, এই যে এই অ্যারেঞ্জমেন্টটা মানে ট্রায়োজ টেট্রোজ পেন্টোজ এন্ড হেক্সোজের যে অ্যারেঞ্জমেন্টটা, এটা আইদার অ্যালডোজ ফর্মে হতে পারে বা এটাকে কিটোজ ফর্মে পাওয়া যেতে পারে। তো কিটোজ বা অ্যালডোজ সুগার হতে পারে ডিপেন্ডিং অন তুমি কটা কার্বন কটা লেন্থের এন্ড দ্য ফাংশনাল গ্রুপস। এবার হচ্ছে স্টিরিও আইসোমার্স। স্টিরিওকেমিস্ট্রি এখানে ফার্স্ট আমরা দেখবো, যেখানে স্টিরিওকেমিস্ট্রি মানে হচ্ছে আমি বললাম একটু আগে লোকেশন বা অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মলিকিউলস, কার কি রকম অ্যারেঞ্জমেন্ট। যদি OH টা এই ডান দিকে থাকে তাহলে সেটাকে বলা হয় ডি ফর্ম, যদি লেফট হ্যান্ড সাইডে থাকে তাহলে এল। এটা মনে রাখবে এইভাবেই, এল মানে লেফট, তো লেফটে হচ্ছে এল ফর্ম, আর যদি রাইট হয় তাহলে সেটাকে আর না বলে আমরা বলবো ডি। The study of the special arrangement of molecules is known as stereochemistry, and stereoisomers have the same order and types of bonds. কিন্তু এদের সেম অর্ডার এন্ড টাইপ অফ বন্ডস হওয়া সত্ত্বেও এদের ডিফারেন্সটা হচ্ছে এদের অ্যারেঞ্জমেন্টে, এন্ড এদের অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্সের কারণে এদের ডিফারেন্ট প্রপার্টিও হয়। আর মোস্ট অফ দ্য টাইম বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট কেমিক্যালস লাইক সুগারস এরা কিন্তু স্টিরিওআইসোমেরিক ফর্মেই মোস্টলি পাওয়া যায়। অ্যাসিমেট্রিক কার্বন মানে কিছুই না, অ্যাসিমেট্রিক কার্বন হচ্ছে এই কার্বনটা, এই যে সেন্ট্রালি প্লেসড কার্বন, এর 4 হাতে 4টে আলাদা ফাংশনাল গ্রুপ রয়েছে, CHO একটা আলাদা, H একটা আলাদা, OH একটা আলাদা, এন্ড CH2H আলাদা একটা ফাংশনাল গ্রুপ। তো কাইরাল কার্বন বলা হয় বা অ্যাসিমেট্রিক কার্বন বলা হয়। 4 ডিফারেন্ট থিংস অ্যাটাচড টু কাইরাল সেন্টার, এই যে লেখা রয়েছে। মাস্ট হ্যাভ ওয়ান, এই রকম স্টিরিওআইসোমার্স এর ক্ষেত্রে একটা অ্যাসিমেট্রিক কার্বন থাকতেই হবে, মোর দ্যান ওয়ানও থাকে। এবারে যে ডি এন্ড এল সুগার, এটাকে একটুখানি ডিটেলসে যদি আমরা দেখি তাহলে OH এট দা, আমি বললাম একটু আগেই যে OH এট দা বটম কাইরাল সেন্টার, নিচের দা বটমের যে একদম নিচের দিকে যে কাইরাল সেন্টার পয়েন্টটা রয়েছে তার রাইট হ্যান্ড সাইডে যে OH, যদি OH টা থাকে তাহলে সেই সুগারটাকে বলা হয় ডি সুগার, এন্ড যদি লেফট হ্যান্ড সাইডে থাকে তাহলে সেটা এল। এবার দেখো ডি, এগুলো হচ্ছে কিছু কমন সুগারের নাম যেগুলো তোমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে, কেন কি স্ট্রাকচার বেসড কোয়েশ্চেন আসতে পারে, জিজ্ঞেস করতে পারে কে কার স্টিরিওআইসোমার, তখন বলতে হবে। এবং এরকম ধরনের কোয়েশ্চেনও আসতে পারে যেখানে নাম্বার এন্ড লেন্থ অফ দ্য কার্বন চেন অন দ্য বেসিস অফ দ্যাট বা অ্যালডোজ বা কিটোজের বেসিসে তোমাকে সেগ্রিগেট করতে হবে। তো ডি গ্লিসারলডিহাইড হচ্ছে সবচেয়ে কম নাম্বার অফ, মানে সবচেয়ে ছোট সুগার বলা চলে। এখানে দেখা যাচ্ছে CHO রয়েছে, একটা OH রয়েছে, এন্ড দেয়ার ইজ নাথিং, জাস্ট ডি গ্লিসারলডিহাইড হচ্ছে এই স্ট্রাকচারটা, একটা CHOH গ্রুপ রয়েছে, CHO এন্ড CH2H, এন্ড এই যে দেখো লেখা রয়েছে মোস্ট অক্সিডাইজ কার্বন ইজ এট দ্য টপ, যদি মোস্ট অক্সিডাইজ কার্বন এট দ্য টপ থাকে সেটা হচ্ছে অ্যালডোজ, এন্ড কিটোজ হচ্ছে গিয়ে একটা C ডাবল বন্ড ও এর উপরে আবার আরেকটা এক্সট্রা CH2OH রয়েছে। ডি গ্লুকোজ এন্ড এল গ্লুকোজ আমরা যদি দেখি তাহলে ডি গ্লুকোজে হচ্ছে গিয়ে এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে বটম মোস্ট কাইরাল সেন্টার, তো সেইটার লেফট হ্যান্ড সাইডে হচ্ছে যেটা সেটা এল গ্লুকোজ, OH থাকলে সেটা এল গ্লুকোজ, যদি রাইট হ্যান্ড সাইডে থাকে তাহলে সেটা ডি গ্লুকোজ, এন্ড এদেরকে বলা হয় আবার এনানশিওমার্স। লেফট এন্ড রাইট এর বেসিসে যদি আমরা ভাবি তাহলে এখান থেকে বোঝা যায় যে অল এনানশিওমার্স আর স্টিরিওআইসোমার্স, ঠিক আছে। এবং সিমিলারলি যদি আমরা এল রাইবোসটা দেখি, এল রাইবোস এই লেফট হ্যান্ড সাইডে যেহেতু OH রয়েছে তাই এল রাইবোস। ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে ডি, বিকজ বটম মোস্ট কাইরাল সেন্টার পয়েন্টের তরফ থেকে যদি আমরা OH টাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তাহলে সেটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে, তাই এটা ডি ফ্রুক্টোজ। তাহলে L and D is a means of describing the absolute configuration of a molecule that predates R and, আচ্ছা R না বলে RS এর জায়গায় L and D বলা হয়, and it's a quick way of denoting enantiomers. L glucose, D glucose are the enantiomers.
নেক্সট হচ্ছে ডিএল সিস্টেম ক্যান অলসো বি অ্যাপ্লাইড টু আদার কাইরাল মলিকিউলস, যেমন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রেও এই লজিকটা, কেন কি এদের বেসিক যে স্ট্রাকচারটা সেটা সেম থাকে, জাস্ট কিছু ফাংশনাল গ্রুপস অ্যাডিশন বা ডিলিশন হয়। তো এই সেম এই সি ডাবল বন্ড ওএইচ একদম মাথায় রয়েছে, এইচ NH2 বন্ড এইরকম কাইরাল সেন্টারের অ্যারাউন্ড এক হাতে এইচ আর এক হাতে NH2 রয়েছে। যদি রাইট হ্যান্ড সাইডে থাকে তাহলে সেটা ডি অ্যালানিন, এল অ্যালানিন হচ্ছে গিয়ে যদি লেফট হ্যান্ড সাইডে NH2 টা থাকে। তাহলে OH কার্বোহাইড্রেটসের ক্ষেত্রে OH এর বেসিসে এনানশিওমার্স হচ্ছে, এন্ড অ্যামাইনো অ্যাসিডস এর ক্ষেত্রে NH2 গ্রুপটার বেসিসে এনানশিওমার্স হচ্ছে। এবার স্টিরিওকেমিস্ট্রির যে ডিফারেন্ট কি রকম স্পেশাল অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স হতে পারে তার বেসিসে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। এনানশিওমার্স হচ্ছে গিয়ে খেয়াল করে দেখো যে এল গ্লুকোজ এন্ড ডি গ্লুকোজের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এই যে স্টার স্টার মার্ক করে দেওয়া রয়েছে, এগুলো কার্বন অ্যাটম গুলোকে প্রত্যেকটা কাইরাল সেন্টারকে ডিনোট করা হয়েছে, এবং এল গ্লুকোজ এন্ড ডি গ্লুকোজ যে এনানশিওমার সেটা এই যে বটম মোস্ট কাইরাল সেন্টারটা রয়েছে তার বেসিসে দেখা যেতে পারে। বটম মোস্ট কাইরাল সেন্টারের বেসিসে এল গ্লুকোজ হচ্ছে ওএইচ যখন লেফট হ্যান্ড সাইডে, এন্ড আর রাইট হ্যান্ড সাইডে যখন ওএইচ তখন সেটা ডি গ্লুকোজ। সিমিলারলি ডায়াস্টিরিওমার্স হচ্ছে আরেক ধরনের, সেইখানে কি হচ্ছে দেখো এইখানে কিন্তু কোনো চেঞ্জ নেই, OH গুলো দেখো কাইরাল সেন্টারের অ্যারাউন্ডে লাস্ট যে বটম মোস্ট কাইরাল সেন্টার সেখানে কোনো চেঞ্জ নেই, সামওয়্যার ইন বিটুইন অ্যাপার্ট ফ্রম দ্য বটম মোস্ট সেখানে যদি চেঞ্জ থাকে তখন সেটাকে বলা হয় ডায়াস্টিরিও আইসোমার্স। এই যে সি, এই যে 1 2 3 4 নম্বর কার্বনে দেখো OH একটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে আর একটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে, বাকি স্ট্রাকচারটা সেম থাকলেও আচ্ছা এখানেও আর একটা 2 এন্ড 1 2 2 আর 4 এ OH এর ডিফারেন্সটা রয়েছে, তাহলে ডি ম্যানোজ আর ডি গ্যালাক্টোজ হচ্ছে ডায়াস্টিরিও আইসোমার্স। ঠিক আছে, দুটো কার্বন 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 কাইরাল কার্বন সেন্টারের অ্যারাউন্ডে চেঞ্জ রয়েছে। এপিমার্স কি, একটাই ওপরে সেকেন্ড কার্বনের এগেইনস্টে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ রয়েছে, ডি গ্লুকোজ এন্ড ডি ম্যানোজ। তাহলে এনানশিওমার, ডায়াস্টিরিওআইসোমার আর এপিমার খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, কোয়েশ্চেন এখান থেকে প্রচুর আসে। স্টিরিওআইসোমার কি, স্টিরিওআইসোমার হচ্ছে আর মিরর ইমেজেস অফ ওয়ান অ্যানাদার, স্টিরিওআইসোমার্স আর নট, ডায়াস্টিরিওআইসোমার্স আর নট, এই এনানশিওমার্স গুলো হচ্ছে জাস্ট মিরর ইমেজ। এইটার 180 ডিগ্রি হচ্ছে গিয়ে এল গ্লুকোজের 180 ডিগ্রি যদি তুমি করো তাহলে ডি গ্লুকোজ পাবে। স্টিরিওআইসোমার্স যেগুলো নট মিরর ইমেজেস অফ ইচ আদার সেগুলোকে বলা হয় ডায়াস্টিরিওআইসোমার। আর এপিমার্স হচ্ছে দোজ কাইন্ড অফ স্টিরিওআইসোমার্স যারা ডিফার করে শুধু একটাই কোনো কাইরাল সেন্টার ওরিয়েন্টেশনের ডিফারেন্সে। হেমিঅ্যাসিটাল এন্ড হেমিকিটাল ফর্মেশন, হেমিঅ্যাসিটাল এন্ড হেমিকিটাল ফর্মেশনের রিঅ্যাকশনটা দেখি আমরা। এটা হচ্ছে বেসিক অ্যালডিহাইডের হচ্ছে স্ট্রাকচার CHOR, তার সাথে অ্যালকোহল হচ্ছে R-OH, R-O-C, মানে এই পুরো বন্ডটা মানে ও এর এই H-টা বেরিয়ে গিয়ে এই C এর সাথে যে রিঅ্যাকশন হলো এখানে এসে যে C এই এটাকে একটা কার্বন বন্ড ভেঙে CHROH হলো, এইটাকে এই ফরমেশনটাকে বলে হেমি অ্যাসিটাল। এন্ড সিমিলারলি কিটোনের সাথে যেখানে দুটো আর গ্রুপ রয়েছে সেখানে সেম জিনিস, জাস্ট এখানে 1 2 3টে আর গ্রুপ পেলাম, সেটা হচ্ছে হেমিকিটাল ফরমেশন। Pentoses and hexoses can cyclize as the ketone or aldehyde reacts with the distal OH. বলতে চাইছে যে এই স্ট্রাকচারটা একটা সাইক্লিক ফর্ম নিতে পারে বিকজ CH2OH যেটা রয়েছে সেটা ক্যান রিঅ্যাক্ট উইথ দিস ও সাইক্লাই, মানে কিটোন বা অ্যালডিহাইডের রিঅ্যাকশন হতে পারে উইথ দিস কিটোন বা অ্যালডিহাইড যেটা উপরে যেটাই থাকুক সেটা ক্যান রিঅ্যাক্ট উইথ দিস 6th কার্বন OH. That is why pentoses and hexoses can take a cyclic form. তো সেইটাই সেই ফর্মটা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা কিন্তু ডি গ্লুকোজেরই লিনিয়ার ফর্ম, কিন্তু এটাকে যদি সাইক্লাইজ করা হয় তাহলে সাইক্লাইজ করলে কি হলো, এই যে ওটা রিঅ্যাকশন করেছে ভেঙে গিয়ে কিরকম হলো বন্ড ফরমেশনটা, CH2OH হয়ে গেল, এই এই CH2OH টা ইনট্যাক্ট, ও একটা পেয়েছি আমরা, তার মাথায় একটা H একটা OH, দেন এগেন যেরকম যেরকম রয়েছে HOH, দেন OHH 3 নম্বরে, 4 নম্বরে OH, এগেন 4 নম্বরে OHH, এন্ড দেন 5 6 তে C এর এগেইনস্টে একটা H এন্ড একটা CH2OH। তার মানে 6 নম্বরটা যে এখানে চলে গেল
এই যে এই ও বন্ডের থ্রু দিয়ে মানে ও সাইক্লিক ফর্ম যে হলো, এই যে এই রিঅ্যাকশনটা, এইটাকে বলা, এই যে গ্লুকোজ ফর্মস ইন ইন্ট্রামলিকুলার হেমিঅ্যাসিটাল C1 aldehyde and C5OH রিঅ্যাক্ট, C5OH এর সাথে C1 রিঅ্যাকশন করেছে এন্ড পাইরানোজ রিং ফর্ম করেছে, সেইটাকে বলা, এই ধরনের প্রজেকশন গুলোকে বলা হয় হাওয়াত প্রজেকশন। তাহলে CH2OH ফাঁকা হয়ে গেল, এই ডিস্টাল OH এর সাথে CHO যে লিংক আপটা হলো, তার ফলে একটা H and OH আমাদের বেরিয়ে এলো, দ্যাট ইজ হাউ ইট ইজ রিপ্রেজেন্টেড। এই ফরমেশনটাকে বলা হয় হাওয়াত প্রজেকশন। দেন ফ্রুক্টোজের ক্ষেত্রে C5OH reacts with C2 কিটো গ্রুপ, এটার ক্ষেত্রে অ্যালডোজের ক্ষেত্রে C1 এন্ড কিটোজের ক্ষেত্রে C2। এই 6 মেম্বার রিংটাকে বলা হয় পাইরানোজ রিং, আর 5 মেম্বার রিংটাকে বলা হয় ফিউরানোজ রিং। পাঁচটা 5 মেম্বার রিং ফিউরানোজ, 6 মেম্বার রিং পাইরানোজ। গ্লুকোজ হচ্ছে এক্সাম্পল অফ 6 মেম্বার রিং এন্ড ফিউরানোজ ইজ এক্সাম্পল অফ 5 মেম্বার রিং। তাহলে এই যে 5 এর OH এর সাথে 1 কার্বন যখন যুক্ত হলো, তখন রিঅ্যাকশনটা কাইন্ড অফ এরকম হলো, দিয়ে HOH এইভাবে ভেঙে গেল এন্ড রিপ্রেজেন্টেশনটা আলফা ডি। যখন আলফা ডি বলছে, তখন এই 1 কার্বনে OH টা নিচে থাকবে। A for above হয়, বাট ইট ইজ জাস্ট দ্য উল্টো, রিভার্স অফ দ্য অ্যাবাভ থিং। এই OH টা নিচে যাবে, বিলোতে থাকবে, এন্ড বিটা ডির ক্ষেত্রে বিলো হওয়া উচিত, বাট ইনস্টেড অফ বিলো উপরে থাকবে OH। বা এইভাবে মনে রাখতে পারো, যেখানে A আলফা রয়েছে, আলফা মানে অ্যাবাভ এন্ড হাইড্রোজেন ইজ অ্যাবাভ OH, এন্ড সিমিলারলি বিলো আর বা বিটা, সেক্ষেত্রে H হচ্ছে OH এর নিচে। বাকি সব অ্যারেঞ্জমেন্ট সেম, HOH OHH HOH। এটা আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে 2 নম্বর কার্বনে OH হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে, রাইট হ্যান্ড সাইডে থাকার ফলে রাইট হ্যান্ড সাইডে যাই থাকুক সেটা উইল কাম ডাউন, তাই OH টা নিচে। তাহলে হাওয়াত প্রেজেন্টেশন বোঝা গেল। আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজের যে সাইক্লাইজেশন হলো, এই যে আলফা বিটা, এটাকে আবার বলা হয় অ্যানোমার্স। এন্ড হাওয়াত প্রজেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, সাইক্লিক সুগারস দে হ্যাভ essentially planar rings with OH at the anomeric C1. OH at the anomeric C1 মানে C1 এর বেসিসে আলফা এন্ড বিটাটা ডিসাইডেড হচ্ছে, তাই বলছে। আলফা মানে OH below the ring, বিটা মানে OH above the ring। নেক্সট হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডস। গ্লাইকোসাইডিক বন্ডসটা কি রকম, অ্যানোমেরিক হাইড্রক্সিল গ্রুপের সাথে হাইড্রক্সিল যদি আরেকটা অন্য কোনো সুগার বা সুগার কম্পাউন্ডে যদি জোড়া মানে বন্ড ফর্মেশন হয়, তাহলে সেখানে একটা H2O মলিকিউল বেরিয়ে যায়, এবং H2O মলিকিউলটা বেরোনোর ক্ষেত্রে একটা বন্ড ফর্মেশন হয়, যেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। ROH প্লাস OH R ড্যাশ ROR ড্যাশ প্লাস H2O। খুব ইজি একটা রিঅ্যাকশন। হেমিঅ্যাসিটাল রয়েছে, হেমিঅ্যাসিটাল ফর্মেশন করা রয়েছে, সেই আর একটা অ্যালকোহল গ্রুপ রয়েছে। এইখানে এই H2O টা বেরিয়ে গেলে কি হবে, এই H টার সাথে এটা জুড়ে যাবে, HOH একটা ফর্মেশন হবে, ঠিক সেটাই দেখিয়েছে নিচে। হাইড্রোলিসিস হলো, জল বেরিয়ে গেল, এবং ফর্মেশন হলো আলফা ডি গ্লুকোপাইরানোসিল 1,4 গ্লুকোপাইরানোস। কি করেছে, আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি গ্লুকোজকে রিঅ্যাকশন করানো হয়েছে, তার ফলে তৈরি হয়েছে ম্যালটোজ। তাহলে এটা একটা ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইড ফর্মেশন হলো। দুটো গ্লুকোজ ইউনিট যখন একে অপরের সাথে জোড়ে, তখন একটা আলফা ডি গ্লুকোপাইরানোসিল 1,4 ডি গ্লুকোপাইরানোস তৈরি হলো, বা ইন জেনারেল ছোট ফর্মে এটাকে ম্যালটোজ বলেও আমরা সম্বোধন করতে পারি। তাহলে আলফা আর বিটা OH গ্রুপ অফ সাইক্লিক মনোস্যাকারাইড ক্যান লিঙ্ক উইথ অ্যানাদার ওয়ান অর মোর, সেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড, এন্ড একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়েছে। এই যে এখানে OH বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে, ওটা সেন্টারে লেখা হলো, এন্ড একটা H2O তার সাথে একটা বন্ড ব্রিজ ফর্মেশন হলো, অক্সিজেন ব্রিজ। এন্ড এই যে পার্টিকুলার বন্ডটা এখানে ফর্মেশন হয়েছে, সেটাকে, এন্ড এই ধরনের রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় হাওয়ার্ট। যখনই এই রিঅ্যাকশন গুলো দেখানো হয়, তখন ইউজুয়ালি এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়। টাইপস অফ গ্লাইকোসাইডিক বন্ডিং। ও গ্লাইকোসাইডিক বন্ড যদি অক্সিজেন মাঝখানে থাকে, এস গ্লাইকোসাইডিক বন্ড যদি সালফার মাঝখানে থাকে, এন গ্লাইকোসাইডিক বন্ড যখন নাইট্রোজেন রিপ্লেসড হয়ে থাকবে। নেক্সট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে বিটা গ্লাইকোসাইডিক বন্ডের, সেখানে বিটা গ্যালাক্টোজের সাথে বিটা গ্লুকোজ বন্ড ফর্মেশন করেছে। এখানে দেখো রিঅ্যাকশন এখানে কিরকম হলো,
ওয়ান এর সাথে 4 বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি, মানে বিটা 1,4 গ্যালাক্টোসাইল গ্লুকোপাইরানোজ তৈরি হলো, বা ইন জেনারেল এই ফরমেশন এই গ্লাইকোসাইডিক বন্ডটাকে বিটা গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। এবার রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার কাদেরকে বলা হয়? রিডিউসিং সুগার অফকোর্স যেগুলো ফ্রি অ্যালডিহাইডিক গ্রুপ, মানে কারোর সাথে রিঅ্যাক্ট করতে পারবে সেরকম যদি গ্রুপ থেকে, মানে সেরকম যদি একটা ফ্রি এন্ড থাকে তাহলে সেটাকে বলা হয় রিডিউসিং সুগার। সেটা সিএইচও গ্রুপও হতে পারে বা সিও গ্রুপও হতে পারে। নন রিডিউসিং সুগারে সেরকম কোনো গ্রুপ থাকার কথা নয়। রিডিউসিং সুগার বেনেডিক্ট বা ফেলিং সলিউশন এগুলো ল্যাবে প্র্যাকটিস করার মতো, বাট এই রিএজেন্ট গুলোর নাম আমাদের জানতে হবে। বেনেডিক্ট বা ফেলিং সলিউশনে কিউপ্রাস আয়ন ফর্মেশন সলিউশন, মানে কিউপ্রিক থেকে কিউপ্রাস আয়ন তৈরি করতে পারবে, সেইটার কালার চেঞ্জ যে হবে সেটার বেসিসে রিডিউসিং সুগার আইডেন্টিফাই করা যায়। মানে যদি দুটো টেস্ট টিউবে রিডিউসিং এন্ড নন রিডিউসিং দেওয়া হয়, বেনেডিক্টস আর ফেলিং সলিউশন দিয়ে এই যে কালার চেঞ্জটা ডিনোট করছে কিউপ্রিক টু কিউপ্রাস, সেটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি তাহলে বলতে পারি সেটা রিডিউসিং না নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগারের এক্সাম্পল হচ্ছে ম্যালটোজ, ল্যাকটোজ, মেলিবায়াস, সেলোবায়াস, জেন্টিবায়াস এগুলো। ল্যাকটোজের এই যে একটু আগে আমরা বিটা গ্যালাক্টোপাইরানোসেল বিটা ডি গ্লুকোপাইরানোজের কথা একটু আগেই বললাম এই যে লাস্ট স্লাইডটাতে, সেটাকে এক কথায় আবার ল্যাকটোজও বলা যায়। যেমন ম্যালটোজটা হচ্ছে গিয়ে দুটো গ্লুকোজ ইউনিট একসাথে মিললে ম্যালটোজ হয়, সেরকম গ্যালাক্টোজ আর গ্লুকোজ মিললে হয় ল্যাকটোজ। আর এদিকে এক্সাম্পলে সুক্রোজ বা ট্রি হ্যালোজ হচ্ছে নন রিডিউসিং সুগার। সুক্রোজের বন্ডিংটা হচ্ছে কি আলফা ডি গ্লুকোপাইরানোসিল বিটা ডি ফ্রুক্টোফিউরানোসাইড। 6 মেম্বার রিং এর সাথে 5 মেম্বার রিং তৈরি করেছে সুক্রোজ, এন্ড দ্যাট ইজ ওয়াই এটার একটা নন রিডিউসিং এন্ড রয়েছে। ম্যালটোজ আমি অলরেডি বললাম, ডাইস্যাকারাইড ফর্ম বাই 2 গ্লুকোজ ইউনিট। এটা it occurs in cells as a breakdown product। স্টার্চ কে যদি তুমি বারবার, বা এটা স্টার্চ উল্টো ভাবে বলা যায় যে স্টার্চ ইজ আ পলিস্যাকারাইড অফ গ্লুকোজ মোনোমার্স, সেটাও বলা চলে। তাহলে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে তৈরি হচ্ছে ম্যালটোজ ফর্মড বাই 2 সুগার ইউনিটস। নেক্সট হচ্ছে ল্যাকটোজ, সেটা ইউজুয়ালি মিল্ক বা মিল্ক সুগারে পাওয়া যায়। এটা কন্ডেনসেশন রিঅ্যাকশন, glycosidic bond formed between beta 1,4 glycosidic bond formation হয়েছে between beta galactose and beta D glucose, beta 1,4 glycosidic bond। এই পার্টিকুলার যে কটা আমি এখানে সুগার মেনশন করব সেগুলো প্রত্যেকটাই এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। Sucrose is a disaccharide found extensively in plant and it is commonly known as cane sugar. And glucose and একটা মলিকিউল অফ গ্লুকোজের সাথে যখন ফ্রুক্টোজ রিঅ্যাকশন করে, যে আগের এক্সাম্পলটাতেও দেখলাম, সেটাকে বলা হয় হচ্ছে, সেই ফরমেশনটা হয়েছে ডিউ টু আলফা 1,2 গ্লাইকোসাইডিক বন্ড এন্ড ইট ইজ এ নন রিডিউসিং সুগার। সেলুলোজে যদি আসে তাহলে সেলুলোজ হচ্ছে বিটা 1,4 যে ইউনিটটা, বিটা 1,4টা একটু আগেই পড়লাম, সেই বিটা 1,4 ইউনিটের যে গ্লাইকোসাইডিক বন্ড সেইটাকে বলা হয় হচ্ছে সেটা দিয়ে তৈরি হয় হচ্ছে সেলুলোজ। মানে বেসিক্যালি গ্লুকোজ ইউনিট, গ্লুকোজেরই বিটা 1,4 বন্ডটাকে ফর্ম করে হচ্ছে সেলুলোজ। স্টার্চ হচ্ছে গিয়ে অ্যামাইলোজ। স্টার্চের আবার দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। স্টার্চের অ্যামাইলোজের যে ক্লাসিফিকেশনটা, সেখানে আলফা 1,4 লিঙ্কেজ হয়, এই যে আলফা ডি গ্লুকোজের লিঙ্কেজ হয়েছে। সিমিলারলি অ্যামাইলোপেকটিন এর ক্ষেত্রে আলফা 1,4 আলফা 1,6 দু ধরনের চেঞ্জ পাওয়া যায়। নেক্সট হচ্ছে নাম্বার অফ পসিবল আইসোমার্স। এরকম ছোট্ট ছোট্ট অঙ্ক দিয়ে দিতে পারে। ভ্যান টপস রুলস হচ্ছে কটা, মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কতগুলো আইসোমার একটা কোনো কার্বন চেইনের কার্বন মলিকিউল দিয়ে দিল, কার্বন চেইন দিয়ে দিল, তোমাকে বলতে হবে যে কতগুলো পসিবল আইসোমার সেখানে প্রেজেন্ট। তো ভ্যান টপ রুল বলে যে i is equal to 2 to the power n, তার মানে 2 to the power 4 হবে ইন কেস অফ গ্লুকোজ। চারটে কাইরাল কার্বন রয়েছে, তাই জন্যে হচ্ছে 2 to the power 4, তাহলে n বা সেইখানে সেই রিঅ্যাকশন অনুযায়ী আমি পাবো হচ্ছে 16। তাহলে 8টা ডি আর 8টা এল ফর্ম পসিবল।
এটা হবে i is equal to 2 to the power n, i is equal to 2 to the power n। চারটে কাইরাল, চারটে কিভাবে গুনছি, 1 2 3 4, এইটার এগেনস্টে এটা একটা কাইরাল সেন্টার, এ মানে এই কার্বনের এগেনস্টে 1 2 3 4 চারটে আলাদা ফাংশনাল গ্রুপ, আবার এই কার্বনের এগেনস্টে 1 2 3 4 এটা আরেকটা চারটে আলাদা ফাংশনাল গ্রুপ, আবার এটার এগেনস্টেও সেম চারটে ফাংশনাল গ্রুপ, আবার এটার এগেনস্টেও সেম, তাই চারটে কাইরাল সেন্টার। অঙ্কটা জাস্ট ইজি, 2 টু দি পাওয়ার n নাম্বার অফ কাইরাল সেন্টার গুনে ফেললেই এটা পসিবল। নেক্সট হচ্ছে আইসোম্যারটোজ। আইসোম্যারটোজ এর ক্ষেত্রে কি আছে দেখি। আইসোম্যারটোজ হচ্ছে গিয়ে 1-4 লিঙ্কেজ তৈরি, আলফা 1-4 লিঙ্কেজ তৈরি করেছে। আচ্ছা এটা তো ম্যালটোজ, এটা অলরেডি ডান, দুটো গ্লুকোজ ইউনিটের মাঝখানে। আইসোম্যারটোজ হচ্ছে এই CH2H মানে 1-6 এখানে 1-4 এখানে 1-6। সুক্রোজ হচ্ছে ফ্রুক্টোজ এন্ড গ্লুকোজ। নেক্সট ল্যাকটোজ হচ্ছে বিটা 1-4 গ্যালাক্টোজ এন্ড গ্লুকোজ। সেলুলোজ হচ্ছে সবকটাই সুগার ইউনিট, বাট এখানে বিটা 1-4 দেখানো হয়েছে। বিটা 1-4 গেল, সেলুলোজ অলরেডি বললাম। এই গেল আমাদের কার্বোহাইড্রেটস। আফটার কার্বোহাইড্রেটস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে লিপিডস। লিপিডস এর ক্ষেত্রে কি আছে, সেম কার্বন হাইড্রোজেন অক্সিজেন রয়েছে, বাট এদের ক্ষেত্রে রেশিওটা একটু আলাদা। রেশিও হবে CH2H এর 1:2 এন্ড এদের আরো কিছু এলিমেন্টস থাকতে পারে, ফসফরাস, নাইট্রোজেন, সালফার এক্সেট্রা। এন্ড এসেনশিয়াল স্ট্রাকচার, এনার্জি স্টোরেজ মলিকিউল এগুলো, এন্ড এদেরও একটা বেসিক স্ট্রাকচার রয়েছে, 3টে ফ্যাটি অ্যাসিড, একটা গ্লিসারল। পাশের ফিগারটা যদি আমরা দেখি, গ্লিসারলের স্ট্রাকচার হচ্ছে এটা, CH OH 3টে একই ইউনিট, এন্ড এই হচ্ছে গিয়ে আমাদের ফ্যাটি অ্যাসিড তেল। 3টে ফ্যাটি অ্যাসিড তেল এন্ড একটা গ্লিসারল দিয়ে তৈরি হচ্ছে একটা গোটা লিপিড। এবং সেইটাকে বলা হচ্ছে, যদি 3টে গ্লিসারল মলিকিউল থাকে তাহলে সেই ধরনের লিপিড মলিকিউল বা ফ্যাট মলিকিউলকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। রিঅ্যাকশন হওয়ার ফলে, মানে এই গ্লিসারল এন্ড 3টে ফ্যাটি অ্যাসিডের রিঅ্যাকশন হওয়ার ফলে যে H2 গুলো বেরিয়ে যাচ্ছে এবং ট্রাইগ্লিসারাইড ফর্মেশন হচ্ছে, অলমোস্ট সেম অ্যাজ দ্য গ্লাইকোসাইডিক বন্ড, বাট এখানে জাস্ট নামটা চেঞ্জ হলো। ফ্যাটি অ্যাসিডের যে নেমিং সিস্টেম, সেখানে আমরা দেখতে পাই যে এই দিকের যে কার্বনটা মানে C ডাবল বন্ড, মানে এই স্ট্রাকচারটা আমরা যদি ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা C ডাবল বন্ড OH রয়েছে প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিডের। C ডাবল বন্ড OH টার যে কার্বন যে এন্ডটা, সেইটা ছেড়ে যে দ্বিতীয় নম্বর কার্বনটা রয়েছে সেইটাকে বলা হয় আলফা, আবার লাস্টের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় ওমেগা। তাহলে এই যে আলফা আলফা ফ্যাটি অ্যাসিড, ওমেগা ফ্যাটি অ্যাসিডের কথা তো আমরা প্রায়শই টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে শুনেই থাকি, এবং সেগুলোর গুরুত্ব আছে আমাদের শরীরে। ইনটেক করলে কিছু এক্সট্রা কিছু তাদের ফাংশনালিটিস রয়েছে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা প্রায়শই শুনে থাকি। ব্রেন ডেভেলপমেন্ট, এনার্জি গিভার, সবকিছু। এবং এখানে যদি আমরা দেখি যে এই যে এই পাহাড় পাহাড় গুলো হয়ে রয়েছে, এগুলো কিছুই না বাট এক একটা কার্বন অ্যাটমকে ডিনোট করে। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই দিক থেকে গোনা উচিত ছিল আমার, এটা 18 নম্বর কার্বন। এই যে দুটো 9 আর 10 এর মাঝখানে ডাবল বন্ড হয়েছে, এইটার জন্য নামকরণ হয় 18:1 সিস 9 অক্টাডেসিনোইক অ্যাসিড। ডেসিনোইক অ্যাসিড সিস না, এই যে ডেল 9 এরকম ভাবে দেখিয়েছে, এটা বোঝায় যে 9 আর 10 এর মাঝখানে একটা ডাবল বন্ড রয়েছে। আবার সিমিলারলি এইখানে কতগুলো ডাবল বন্ড দেখতে পাচ্ছি, 1 2 3 4 5টা, তাই 20। টোটাল নাম্বার অফ কার্বন হচ্ছে 20 এন্ড 5টা ডাবল বন্ড রয়েছে, তাই 20:5, এন্ড এটাকে নাম দেওয়া হয়েছে ইকোসাপেন্টানোইক অ্যাসিড, EPA, এন্ড এটা একটা এক্সাম্পল অফ ওমেগা ফ্যাটি অ্যাসিড। কোশ্চেনে আসতেই পারে এরকম ছোট একটা, তোমাকে অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হলো এন্ড জিজ্ঞেস করা হলো ওমেগা ফ্যাটি অ্যাসিড এর এক্সাম্পল বলো, তখন দ্য বেস্ট এক্সাম্পল উড বি ইকোসাপেন্টানোইক অ্যাসিড।
এখানে ডাবল বন্ড গুলো কোথায় কোথায় কোন পজিশনে প্রেজেন্ট রয়েছে সেইটা বলে দেওয়া হয়েছে, মানে ডেল লিখে ওপরে এই যে পজিশন গুলো বলে দেওয়া হয়েছে, তার মানে 5, 5, 8, 5, 8, 11, 14 এবং 17 নম্বরে ডাবল বন্ড রয়েছে। সিস আর ট্রান্সটা এবার একটু বুঝে নি। সিস মানে হচ্ছে যেখানে এরকম একটা বেঁকে যাচ্ছে, মানে দুটো একই প্লেনে নেই। ট্রান্সের ক্ষেত্রে দুজনে একই প্লেনে রয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, আমরা আগে প্লাজমা মেমব্রেন এবং তার ফ্লুইডিটি নিয়ে কথা বলেছি। তো এই ফ্লুইডিটিটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ডেন্ট? দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট, লেন্থ অফ দ্য ফ্যাটি অ্যাসিড টেলস এন্ড প্রেজেন্স অফ ডাবল বন্ডস ইন দ্য অ্যাসাইল টেলস। তাহলে ফ্যাটি অ্যাসিড টেলের লেন্থ মানে সেটা কতটা লম্বা কতটা ছোট তার উপরে ডিপেন্ড করছে যে ফ্লুইডিটিটা কেমন থাকবে, এবং অলসো অন দা ডিপেন্ড অন দা বেসিস অফ ডাবল বন্ডস। ডাবল বন্ডটা কিরকম ভাবে প্রেজেন্ট রয়েছে, ট্রান্সফর্মে, সিসফর্মে নাকি কটা আছে, সেইটার বেসিসেও কিন্তু ফ্লুইডিটিটা মেনটেন হয়। তো যত শর্ট হবে, যত টেল শর্ট হবে, তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না, less likely to interact, and that will make them more fluidic. ইন্টারাকশন যদি হয়ে যায় একে অপরের সাথে তাহলে তো টাইট হয়ে যাবে ব্যাপারটা। আমরা যদি সেটা না চাই, ফ্লুইডিটি মেনটেন করতে চাই, তাহলে শর্টার অ্যাসাইল টেলস আর দ্য আনসার টু দ্যাট। তাহলে ফ্লুইডিটিটা মেনটেন হয় বিকজ অফ দ্য শর্টার ফ্যাটি অ্যাসিড টেলস, অ্যাসাইল বা ফ্যাটি অ্যাসিড টেলস। আর প্রেজেন্স অফ ডাবল বন্ডস হচ্ছে, ডাবল বন্ড যদি থাকে তাহলে নেবারিং টেলের সাথে ইন্টারাক্ট করা আরো মুশকিল। ডাবল বন্ডের কারণে একটা স্টেরিক হিন্ড্রেন্স হবে, যার ফলে ইন্টারাকশনটা কম হবে, সেটার জন্যও বাইলেয়ারটা ফ্লুইডিক হবে। এবং একটা এক্সট্রা পয়েন্ট, সেটা হচ্ছে প্রেজেন্স অফ কোলেস্টেরল। এই যে লিপিড, আমরা যখন লিপিড বাইলেয়ার পড়েছিলাম, মেমব্রেনের যখন লিপিড বাইলেয়ারের কথা সেখানে মেনশন করেছিলাম, তো আমরা বলেছিলাম না যে মাঝে মাঝে অনেক ইন্ট্রামলিকিউলার মানে কিছু 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 প্রোটিনস রয়েছে যেগুলো মাঝখানে মাঝখানে প্রেজেন্ট রয়েছে, কিছু ফ্যাটি অ্যাসিড কম্পোনেন্টস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কোলেস্টেরল। তো কোলেস্টেরলের কাজ সবসময় খারাপ না, কোলেস্টেরলের কিন্তু ভালো কাজও রয়েছে। কোলেস্টেরল কি করে, এই মেমব্রেনের স্টেবিলিটিটাকে মেনটেন করে, কিন্তু কোলেস্টেরল আবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কোলেস্টেরল কিন্তু স্টেবিলিটি মেনটেন করে রাখতে পারে না। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিপিডস। তো ক্লাসিফিকেশন অফ লিপিডস এর হচ্ছে যে যাদের লিপিডস, যাদের কোনো ফ্যাটি অ্যাসিড টেল নেই, তারা হচ্ছে তাদের এক্সাম্পল হচ্ছে কোলেস্ট্রল এন্ড টারপেনস। এন্ড যাদের ফ্যাটি অ্যাসিড আছে তারা ফার্দার সেপারেট হয়ে যায় এতগুলো টাইপে। আমাদেরকে সবকটা মনে রাখতে হবে না। ফসফোলিপিডস বিকজ দে আর প্রেজেন্ট ইন দ্য মেমব্রেন বাইলেয়ার, তাই আমরা একটু দেখবো যে ফসফোলিপিডস এ কিরকম কিরকম রয়েছে। গ্লিসারোফসফোলিপিডস হতে পারে, স্ফিঙ্গোলিপিডস হতে পারে। গ্লিসারোফসফো মানে গ্লিসারল ইউনিট রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, এবং অফকোর্স ফ্যাটি অ্যাসিড চেইনস রয়েছে। সেই জন্য গ্লিসারোফসফোলিপিডস জাস্ট পুরো মানে পুরো ওই কম্পাউন্ডটাকে যদি তুমি অক্ষরে অক্ষরে ভাঙো তাহলে পুরো জিনিসটা বেরিয়ে আসবে। স্ফিঙ্গোলিপিডস না মনে রাখলেও চলবে। মেমব্রেন লিপিডস পোলার নেচার হয়, তাই ফসফেট গ্রুপস, গ্লাইকোলিপিডস, আর্কিব্যাকটেরিয়াল, ইথার লিপিডস। আর্কিব্যাকটেরিয়াল, ইথার লিপিডস হচ্ছে এক্সেপশন, নরমালি যা থাকে মেমব্রেনে তার থেকে আলাদা, তাই আর্কিব্যাকটেরিয়াল, ইথার লিপিডকে একটা আলাদা ক্লাসিফিকেশন করা হয়েছে। গ্লাইকোলিপিডস হচ্ছে যেখানে গ্যালাক্টোজ বা অন্য কোনো সুগার মলিকিউল, মনো বা ডাইস্যাকারাইড যদি থাকে ফ্যাটি অ্যাসিড চেইনস এর সাথে, গ্লিসারলের সাথে। গ্লিসারলটা কমন সবকটার ক্ষেত্রেই দেখতে পাচ্ছ। ফ্যাটি অ্যাসিডের নাম্বার হচ্ছে 3টে থাকলে ট্রাইএসাইল গ্লিসারল, স্টোরেজ লিপিড বলে সেটাকে। ফসফোলিপিডস হলে সেখানে একটা ফসফেট গ্রুপ এন্ড অ্যালকোহল আছে। স্ফিঙ্গোলিপিডস এ ফ্যাটি অ্যাসিড এন্ড ফসফেট, তার সাথে কোলিন বলে আর একটা মলিকিউল রয়েছে। এবং গ্যালাক্টোলিপিডস বা স্ফিঙ্গোলিপিডস, সেখানে স্ফিঙ্গোসাইন বলে একটা আলাদা কম্পোনেন্ট, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড বলে একটা আলাদা কম্পোনেন্ট এখানে এক্সট্রা ঢুকেছে ফ্যাটি অ্যাসিডের সাথে আর গ্লিসারলের সাথে। The addition to fatty acid and an alcohol or phosphoric acid residue হচ্ছে phospholipids বানায়, and lipids containing fatty acid, sphingosine and carbohydrates সেটা either sphingolipids বানায় বা galactolipids বানায়। এখানে একটা ভালো, এই রিঅ্যাকশনটা তো অলরেডি পড়ালাম। নেক্সট হচ্ছে যে হাইড্রোফিলিক হেডটা, যেটা পোলার ইন নেচার, সেটা সবসময় ওয়াটারের দিকে থাকে, এন্ড হাইড্রোফোবিক যেটা পোলার নয় সেটা অলওয়েজ এমবেডেড থাকে। যেমন আমাদের প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে
ফসফেট গ্রুপ গুলো বাইরে মাথা বার করে থাকে এন্ড তাদের চেইনস গুলো নিচের দিকে থাকে। এইটা দেখলে কি কিছুটা মনে পড়ে আমরা কিরকম স্ট্রাকচার দেখেছিলাম? সেখানে ফসফেট গ্রুপ যেহেতু পোলার তাই সেটা জলের দিকে মুখ করে থাকবে এন্ড দ্য হাইড্রোফোবিক গ্রুপস উড বি ইন আ পকেট ইনসাইড দ্য হোল মলিকিউল। এল গ্লিসারল 3 ফসফেট হচ্ছে গিয়ে ব্যাকবোন অফ ফসফোলিপিডস। ফসফেট গ্রুপ রয়েছে, গ্লিসারল চেইনটা রয়েছে এখানে, এন্ড এর সাথে যখন ফ্যাটি অ্যাসিড গ্রুপ গুলো লাগবে, এখানে একটা লাগার পসিবিলিটি রয়েছে, এখানে একটা লাগার পসিবিলিটি রয়েছে, তখন সেটা একটা ফসফোলিপিড তৈরি করবে। অ্যাম্পিপ্যাথিক লিপিডস, ইন্টারঅ্যাকশন অফ ফসফোলিপিডস ইন অ্যাকুয়াস মিডিয়া। এইটা মনে পড়ে লিপিড বাইলেয়ার, ঠিক এরকমই দেখতে। এই যে গোল গোল স্ট্রাকচারটা, এটা হচ্ছে গিয়ে ফসফেট গ্রুপ এন্ড নিচের যে টেলস গুলো সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড চেইন। পোলার হেড উপর দিকে, হাইড্রোফোবিক টেলটা নিচের দিকে। মাইসেলি মানে হচ্ছে গিয়ে যেটা ডিটারজেন্টে আমরা দেখতে পাই যে অয়েল অ্যান্ড ডিটারজেন্টের যে কম্বিনেশনটা, সেখানে কি হয়, অয়েল মলিকিউল আর অয়েলটা একদম ভেতরের দিকে চলে যায় এন্ড সারাউন্ডেড বাই দ্য ডিটারজেন্টস। সিমিলারলি এইটা লাইপোসোমের ক্ষেত্রেও প্রযোজ্য। লাইপোসোম এন্ড মাইসেলি হচ্ছে গিয়ে অ্যাম্পিপ্যাথিক লিপিডস। এই অ্যারেঞ্জমেন্টটা দেখানোর জন্য এটা আলাদা করে এখানে মেনশন করা হয়েছে। আচ্ছা, ব্লাড গ্রুপিংটা একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে যে যে ও অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন যে আমরা এত পড়ি, যে এগুলোর বেসিসেই অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপিংটা হয়। তো ও অ্যান্টিজেনের ক্ষেত্রে বেসিক্যালি সবকটা, মানে এই সেরামাইড, স্ফিংওসিন, ফ্যাটি অ্যাসিড, এই স্ট্রাকচারটা দেখো, যদি কালার গুলো ফলো করো, এই পিঙ্ক এন্ড ইয়েলোটা কিন্তু কমন আছে সবকটার ক্ষেত্রে। ইভেন এই বেস স্ট্রাকচারটাও কমন। এই গ্যালের ওপরে, গ্যালাক্টোজ বলে, সেই গ্যালাক্টোজের ওপরে যদি গ্যালাক্টোজামাইন, এই গ্যালন্যাক বলে যদি জিনিসটা লাগে, তখন সেটা হচ্ছে এ অ্যান্টিজেন তৈরি করে। বি অ্যান্টিজেন কখন তৈরি করে? যখন গ্যালন্যাকের জায়গায় গ্যালাক্টোজ ইউনিট অ্যাড হয়। কয়েকটা এক্সাম্পল পড়বো, কয়েকটা লিপিড স্টোরেজ ডিজিজের এক্সাম্পল পড়বো। টে স্যাক্স ডিজিজ, মেন্টাল, জাস্ট ডিজিজ গুলোর নাম জানলেই হবে এই ক্ষেত্রে। টে স্যাক্স ডিজিজের সিমটম হচ্ছে মেন্টাল রিটার্ডেশন, ব্লাইন্ডনেস এন্ড মাস্কুলার উইকনেস। নেক্সট হচ্ছে নিম্যান পিক ডিজিজ, সেটাও ওই সেম। যদি সিমটমস গুলো আমরা দেখি, সেখানে হচ্ছে এনলার্জ লিভার, স্প্লিন, মেন্টাল রিটার্ডেশন, ফেটাল ইন আর্লি লাইফ। তাহলে নিম্যান পিক ডিজিজ এন্ড আর একটা কি পড়লাম আমরা, টে স্যাক্স ডিজিজ। নেক্সট আমরা চলে আসছি বেসিক অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচারে। সেখানে সেম কার্বন, কাইরাল কার্বন সেন্টারের উপরে 4টে ডিফারেন্ট গ্রুপ। সেখানে সি ডাবল বন্ড ওএইচ গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, অ্যামাইনো গ্রুপ NH2 গ্রুপ এন্ড হাইড্রোজেন একটা অ্যাটম তো রয়েছে, তার সাথে একটা আর সাইড চেনটা চেঞ্জ হতে থাকবে। এন্ড ডিপেন্ডিং অন দ্যাট আমরা ক্লাসিফাই করতে পারি একটা অ্যামাইনো, আমরা অ্যামাইনো অ্যাসিডকে 20টা ভাগে ভাগ করতে পারি, 20টা টাইপে ভাগ করতে পারি। গ্লাইসিনের স্ট্রাকচারে শুধু কাইরাল কার্বন নেই, বিকজ সেখানে 8টাই হচ্ছে গিয়ে, মানে 8 যে ফাংশনাল গ্রুপটা সেটাই অ্যাকচুয়ালি হাইড্রোজেন। তো সেই জন্য গ্লাইসিনের কোনো কাইরাল, আলফা কার্বনটা কাইরাল নয় সেই ক্ষেত্রে। নেক্সট হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস হ্যাভ আ টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা দেখানো হয়েছে এখানে। বায়োলজিক্যাল সিস্টেম সিনথেসাইজ এন্ড ইউজ এল অ্যামাইনো অ্যাসিড। এল অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কমন, আর ডি কার্বোহাইড্রেট হচ্ছে কার্বোহাইড্রেটদের ক্ষেত্রে কমন। এবার ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড, মানে আমি বলছি বায়োলজিক্যালি অ্যাভেলেবল কোনগুলো। এলটা হচ্ছে, এল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বায়োলজিক্যালি মাচ মোর রেলেভেন্ট, এন্ড সিমিলারলি ডি কার্বোহাইড্রেটস হচ্ছে বায়োলজিক্যালি মোর রেলেভেন্ট।
ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড, সাইড চেন রিঅ্যাকশন ক্লাসিফিকেশন হতে পারে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন হতে পারে, বা মেটাবলিক ক্লাসিফিকেশন হতে পারে। সাইড চেন ক্লাসিফিকেশনের বেসিসে আমরা যে 20টা অ্যামাইনো অ্যাসিডের কথা বারবার বলি, সেখানে সাইড চেন ক্লাসিফিকেশন কিভাবে হয় দেখো, হাইড্রোফোবিক বা নন পোলার গ্রুপের মধ্যে আসে হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিনকে রিপ্রেজেন্ট করা হয় GLY দিয়ে বা G দিয়ে। অ্যালানিন কে রিপ্রেজেন্ট করা হয় AL দিয়ে, ALA অ্যালা দিয়ে বা A দিয়ে। ভ্যালিন কে রিপ্রেজেন্ট করা হয় VAL ভ্যাল বা শুধু V দিয়ে। লিউসিন কে রিপ্রেজেন্ট করা হয় LU লিউ বা L দিয়ে। আইসোলিউসিন কে ILE বা I দিয়ে। মিথিওনিন কে MET মেট দিয়ে। প্রোলিন কে প্রো P দিয়ে। ফিনাইল অ্যালানিন যেহেতু প্রোলিন আগেই বলে দিয়েছি তাই আর P ইউজ করতে পারবো না, তাই ফিনাইল F দিয়ে। এন্ড ট্রিপ্টোফ্যান T দিয়ে না, বিকজ T দিয়ে আরো আছে থ্রিওনিন এন্ড আরো অন্যান্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে। T দিয়ে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে ট্রিপ্টোফ্যানের নাম সিম্বলটা হচ্ছে W। এন্ড এগুলো সব হাইড্রোফোবিক নন পোলার আর গ্রুপ অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। এখান থেকেও প্রশ্ন আসতে পারে। হাইড্রোফোবিক নন পোলার অ্যামাইনো অ্যাসিড এরকম গুলিয়ে দিল অনেকগুলো, 4-5টা চারটে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোনটা নন পোলার। নেক্সট হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক বা পোলার, তা আইদার ওটা আনচার্জড হবে বা পজিটিভলি চার্জ হবে বা নেগেটিভলি চার্জ হবে। আনচার্জড এর মধ্যে কি কি আছে? অ্যাসপারাজিন, গ্লুটামিন, সেরিন, থ্রিওনিন, টাইরোসিন, সিস্টিন। অ্যাসপারাজিনের শর্ট ফর্মে ASNO লেখা হয় বা ওটাকে রিপ্রেজেন্ট করা হয় N। অ্যাসপারাজিন N এ একটুখানি জোর পড়েছে তাই N। গ্লুটামাইনে যেহেতু N ইউজ করে ফেলেছি তাই আর ইউজ করতে পারবো না N, তাই এটাকে নাম দেওয়া হলো, মানে ওটাকে সিম্বলাইজ করা হলো Q দিয়ে। নেক্সট সেটা রিপ্রেজেন্টেশন হচ্ছে GLN। নেক্সট হচ্ছে সেরিন SER বা S। থ্রিওনিন হচ্ছে THR বা T। টাইরোসিন হচ্ছে TYR বা Y। তারপরে হচ্ছে সিস্টিন, মানে টি এর পরে নেক্সট যেটা আসছে সেটা এটাই আসছে Y, তাই Y দিয়ে রিপ্রেজেন্ট করা হলো সিস্টিন, সিস বা সি। নেক্সট হচ্ছে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড, মাত্র 4টেই আছে, লাইসিন, আর্জিনিন, এন্ড হিস্টিডিন 3টেই আছে। লাইসিন কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর্জিনিন কে আর দিয়ে, এন্ড হিস্টিডিন কে H দিয়ে। নেগেটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিডে দুটো আছে, অ্যাসপার্টিক অ্যাসিড এন্ড গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড কে D দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, গ্লুটামিক অ্যাসিড কে E দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে পজিটিভ হচ্ছে KRH, নেগেটিভলি চার্জ হচ্ছে DE। এখানে স্ট্রাকচার গুলো দেওয়া রয়েছে। অ্যালানিনের ক্ষেত্রে CH3 হচ্ছে গিয়ে আর চেনটাই তো শুধু চেঞ্জ হবে, সেখানে CH3 রিপ্রেজেন্ট করলো অ্যালানিন কে। CH3 CH2 CH3 এখানে চেঞ্জ হলো, সেটা আইসোলিউসিন কে। লিউসিন কে আরেকটা। তো এই স্ট্রাকচার গুলো খুব ডিটেলসে না জানলেও চলবে, কিন্তু এই টেবিলটা মনে রাখতে হবে। এবং অ্যাব্রিভিয়েশনস গুলো যেগুলো আমি একটু আগেই বললাম। Non-polar hydrophobic amino acids কি আছে? Side chains of non-polar hydrophobic amino acid cannot participate in hydrogen or ionic bond, but they form hydrophobic interaction টা কি? যেখানে non-polar amino acid কি হবে? প্রোটিনের ভিতরের দিকে থাকবে। তাহলে ওই ধরনের অ্যামাইনো অ্যাসিড যেগুলো non-polar in nature will always stay inside the প্রোটিনের একটা বড় স্ট্রাকচার হয়, তার একটা ইন্টেরিয়র পোর্শন will be occupied by non-polar hydrophobic amino acids. এক্সাম্পল কি? গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন। তাহলে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন ইউজুয়ালি এগুলোকে হাইড্রোফোবিক নন পোলার অ্যামাইনো অ্যাসিড হিসেবে এদেরকে বলা হয়। পোলার হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড কি? অ্যাসিডিক এন্ড বেসিক। অ্যাসিডিক বা নেগেটিভলি চার্জ হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, এন্ড বেসিক পজিটিভলি চার্জ হচ্ছে 3টা, আর্জিনিন, লাইসিন এন্ড হিস্টিডিন। পোলার চার্জ অ্যামাইনো অ্যাসিড কেও আবার চেঞ্জ করা যাবে, মানে নন চার্জ অ্যামাইনো অ্যাসিড কেও আবার ক্লাসিফাই করা যাবে। সেরিন আছে, সেরিন, থ্রিওনিন, টাইরোসিন, আর সিস্টিন, আর অ্যামাইড গ্রুপ যাদের আছে তাদেরকে গ্লুটামিন, অ্যাসপারাজিন। এতটা না মনে রাখলেও জাস্ট পোলার চার্জ বা চার্জড এর আন্ডারে যে গ্লুটামিক এন্ড অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসিডিকের সেটা অ্যাসিডিক এন্ড বেসিকের আন্ডারে হচ্ছে গিয়ে আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন। এন্ড পোলার নন চার্জ অ্যামাইনো অ্যাসিড কে ইন জেনারেল সেরিন, থ্রিওনিন, টাইরোসিন, সিস্টিন, গ্লুটামাইন এন্ড অ্যাসপারাজিন মনে রাখলেই হবে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ তার বায়োলজিক্যাল রেলেভেন্স। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সেই ধরনের অ্যামাইনো অ্যাসিড যেগুলো অলরেডি আমাদের শরীরের সিস্টেমে প্রেজেন্ট রয়েছে, সেগুলো বাইরে থেকে আমাদেরকে ইনপুট নিতে হয় না, দে আর নর্মালি প্রেজেন্ট অর সিনথেসাইজড। যেমন গ্লাইসিন, অ্যালানিন, সেরিন এরা অলরেডি আমাদের শরীরে অ্যাবান্ডেন্ট অ্যামাউন্টে প্রেজেন্ট রয়েছে। গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, টাইরোসিন, সিস্টিন, আর্জিনিন, অ্যাসপারাজিন,
অ্যাসপার্টিক, গ্লুটামিক, গ্লুটামাইন, এইসব প্রোলিন, এইসব অ্যামাইনো অ্যাসিড গুলো অলরেডি প্রেজেন্ট। আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যেগুলো আমাদেরকে বাইরে থেকে নিতে হয়। ভ্যালিন, ভ্যালিন হচ্ছে ভ্যানিলা, যে আমরা ভ্যানিলা অনেক সময় খাই খাবারে, ভ্যালিন থেকে ভ্যানিলা। তো সেই ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, লাইসিন, হিস্টিডিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান হচ্ছে এক্সাম্পল অফ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। গ্লুকোজেনিক, কিটোজেনিক এগুলো না মনে রাখলেও চলবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই থাকবে। আমরা নেক্সট দিন পড়বো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের ক্লাসিফিকেশন এন্ড তাদের রেলেভেন্স। থ্যাংক ইউ।